হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেই গল্পটা সত্যি অনেক অনেক মজার একটা গল্প, তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো গল্প শুরু করা যাক। বন্ধুরা, আমি আমি যে বাড়িতে আমার বিয়ে হয়েছে সে বাড়িতে শুধুমাত্র থাকতো আমার মানে শ্বশুর শাশুড়ি আর আমার দেবর আর আমার হাজব্যান্ড। সে তো বাইরে বাইরে থাকতো। দেখা যায় যে সে ৩ মাসও বাড়িতে একদিন আসে না, সবসময় ব্যবসা বাণিজ্য নিয়ে বাইরে থাকতো। আমরা বাড়িতে সবাই এটাই জানতাম, কিন্তু না, বিষয়টা একদমই ভিন্ন ছিল। আমার স্বামী কখনোই শুধু ব্যবসার কাজে বাইরে থাকতেন না। আমি মাঝে মাঝে ভাবতাম, ওনাকে জিজ্ঞাসা করতাম যে আচ্ছা, তুমি যে এভাবে বাইরে বাইরে থাকো, আমার কথা কি মনে পড়ে না তোমার? আমাকে কি তুমি মিস করো না? কিভাবে থাকো? মানুষ তো সপ্তাহে একটা দিন হলেও স্ত্রীকে দেওয়া দরকার, স্ত্রীর কাছে আসা দরকার, তার সাথে মিলন করা দরকার। তো তোমার কি মন চায় না বলো? তো উনি আমাকে বলতো হ্যাঁ চায়, আসলে কাজই হচ্ছে সর্বপ্রথম প্রাধান্য। কাজকে প্রাধান্য দিতে যেয়ে তোমাকে সময় দিতে পারি না। কেন, তোমার কিসের অভাব আছে? আমার বাড়িতে কি টাকা পয়সা, অর্থ, আভিজাত্য, কাপড় চোপড়, খাবার দাবার কোনো কিছু কি কমতি আছে এই বাড়িতে? শুধু তো আমিই নেই। তখন আমি তাকে বললাম, দেখো, বাবা মা যদি গরিবও হয়, একদম দরিদ্র ঘরের যদি সন্তানও হয়, সেই ঘরেও কিন্তু প্রতিদিন রোস্ট পোলাও না থাকলেও কিন্তু ডাল ভাত ভর্তা ভাজি থাকে। হ্যাঁ, ভাত কাপড় বাবা মাও তো দিতে পারে, বাবা মার বাড়ি থেকেও তো আসতে পারে। তারা তো ছোট্ট থেকে সন্তান মেয়েকে লালন পালন করে বড়ই করে, তাই না? তো স্বামীর বাড়িতে কেন পাঠায়, কিসের জন্য পাঠাও? এখানে এসেও কি শুধু ওই 4টা ভাত কাপড় আর থাকার জন্য একটা ঘর হলেই হয়? এজন্য পাঠায়? আমি তাকে এগুলো জিজ্ঞাসা করতাম। সে আমাকে উত্তরে বলতো, যা আছে তাই নিয়ে খুশি থাকো। তো এগুলো নিয়ে আমার মন অনেক খারাপ। আমি তাকে জিজ্ঞাসা করি, তোমার কি ইচ্ছে করে না আমার কাছে আসতে, আমাকে ছুতে, আমার কাছে আসতে, আমাকে সময় দিতে, আমার কাছ থেকে সময় নিতে? তো যতবারই জিজ্ঞাসা করতাম, সে ততবারই কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে উনি এটাকে এড়িয়ে যেত। ফার্স্ট সময় আমি বুঝতে পারি নাই, কিন্তু লাস্টে আমি বুঝতে পারলাম সে আসলে, তার বাবা মার পছন্দ আমি, কিন্তু তার পছন্দ নই। তার পছন্দ তো অনেক আগেই হয়ে গেছে। সে বিয়ে করেছে, তার বাচ্চাও আছে। আর সেই বাচ্চা বা বউ সম্বন্ধে তার বাড়ির কেউই জানে না। আর এগুলো জানলেও তার বাবা মা কখনো মেনে নিবে না। এই কারণে সে তার বাবার মানে মন রক্ষা করতে আমাকে বিয়ে করেছে, কিন্তু তার মনের স্বপ্নের মানুষ আমি নই, অন্য কেউ। এই বিষয়টা জানার পর আমার খুবই খুবই মনে হয় যে আমি মরে যাই, এরকম একটা কষ্ট পেলাম। তারপর হচ্ছে পায়ের তলা থেকে মাটি তো সরেই গেল, ছেড়ে দিলাম সমস্ত উম্মিদ। তো মন তো খারাপ থাকবেই, স্বাভাবিক, তোমরা বোঝো, এইভাবে মন খারাপ করে থাকতাম। তো শ্বশুর শাশুড়ি শুধু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন, বলতো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না, প্রার্থনা করো, এসব বলতেন আমাকে। তো আমিও ওনাদের সামনে সবসময় হাসি খুশি মুখে থাকতে চেষ্টা করতাম আর কি। তো আমার দেবরটা খুবই ছিল, ও দেখতে যেমন সুন্দর তেমন হ্যান্ডসাম, খুবই উঁচা লম্বা, দারুণ সুন্দর আমার দেবর। তো ওর খাওয়া দাওয়া, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, ওনাদের সব কিছু আমাকে করতে হয়। তো সাথে দেবরে ওর খাওয়ার কোনো টাইম টেবিল ঠিক ছিল না। ও যখন ইচ্ছা আসতো, খাইতো, যাইতো, কারণ ও বাহিরে জিম করায়। তো ওকে অনেক হিসাব কিতাব করে খাওয়া দাওয়া করতেনও। তো আমি এভাবে থাকতাম। তো আমার এসব খবর ওর কানে কিছুটা যাওয়ার পরও ও বাড়িতে একটু বেশি সময় দিতে লাগলো। আমার সাথে বসে বসে প্রায় সময় কথা বলতো, আমাকে হাসানোর চেষ্টা করতো, খুবই রোমান্টিক রোমান্টিক কথা বলতো আমার সঙ্গে। যাই হোক, দেবর হিসেবে আমি কিছু মনে করতাম না। এভাবে করতে 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 করতেই একদিন আমি কথা বলতে বলতে কিছুতেই নিজের কান্না আটকাতে পারছিলাম না। ও আমাকে মানে একটু সাহায্য করার জন্য বা আমার কষ্ট হালকা করার জন্য আমাকে জড়িয়ে ধরে, খুবই খুবই হার্ডভাবে জড়িয়ে ধরে আমাকে খুবই চুমু দেয়। আর আমি কেন যেন স্তব্ধ হয়ে থাকি, চুপচাপ থাকি। যাওয়ার পরে ওই দিন রাতেই ও জিমে চলে গেছে। জিম থেকে 11:30টায় আসে। এদিকে শ্বশুর শাশুড়ি সবাই খেয়ে শুয়ে পড়েছে।
ও আসলো, ওকে খাবার দাবার দিলাম, দিয়ে বললাম, ঠাকুরপো তুমি শুতে চলে যাও, আমি আমার রুমে চলে গেলাম। ও বললো আচ্ছা ঠিক আছে যাও। এই বলে ওর খাওয়া দাওয়া শেষ হলো, আমি সব কিছু শেষ কাজকাম শেষ করে আমি আমার রুমে চলে গেলাম শুতে। তো যে ঘরে টুকিটাকি কাজ করছি, তো এভাবেই যে বিছানায় হেলান দিয়ে বসলাম। হেলান দিয়ে বসতে আগটা লেগে লেগে আসতেছে, অন্যদিকে ওর কথা খুবই মনে পড়তেছে। নিজের অজান্তেই চোখের এক কোণায় জল চলে এলো। অমনি আমার দেবর ঘরে চলে আসলো, আয়সা বলতেছে, বৌদি তুমি এখনও কান্নাকাটি করতেছো? আমি বললাম কই না তো। তুমি ঘুমোতে যাওনি? বললো না না যাব না, ঘুম আসতেছে না, আরও পরে ঘুমাবো। আমি বললাম সে কি, তোমার শরীর অনেক ক্লান্ত, তোমার ঘুমানো উচিত। বললো আচ্ছা ঠিক আছে, আমার খেয়াল আর এত তোমাকে রাখতে হবে না, আমি ভাবছি যে এখন থেকে আমি তোমার খেয়াল রাখবো। ও আমাকে এভাবে বলতেছে। হৃদয় যখন আমাকে বলল যে এখন থেকে আমি তোমার খেয়াল রাখবো, আমার খেয়াল আর তোমাকে রাখতে হবে না, তখন আমি মোটামুটি একটু চমকে গেলাম। আমি বললাম তাই, তুমি আমার খেয়াল রাখবে? ঠিক আছে রেখো, কোনো ব্যাপার না। এই বলে তো চোখ দিয়ে তো পানি পড়ছেই নিজের অজান্তে। ও আবারও আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে খুব চুমু দিচ্ছিল। তো আমিও কেমন যেন ওর কোলে ঢলে পড়ে গেলাম। যাও একটু ওই ঘরে যাও। এটা বললাম আমি ওকে, যাও একটু ওই ঘরে যাও। কি বলতে কি বলছি আমি নিজেও জানি না, কিন্তু তাও সে আমার কথা শুনলো না। অন্যদিকে তো আমি কোলে ঢলে পড়েই আছি, আর ও আমাকে খুবই খুবই আদর করতে থাকে, আর আমিও নিজেকে ওর মাঝে বিলিয়ে দিই। কি করতাম, কিভাবে মেটাতাম এই একাকিত্ব আমি, এই ভেবে সম্পূর্ণ আমি ওর কাছে নিজেকে বিলিয়ে দিলাম। ও খুবই খুবই আদর করলো আমাকে। প্রথমে ঠোঁটের মধ্যে ঠোঁট দিয়ে চুমাতে থাকলো, তারপর ধীরে 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 হাত দিয়ে চুলগুলো ধরে ঘাড়ের মধ্যে চুমাতে থাকলো। আরও পাগল হয়ে গেলাম। আস্তে 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 হাতের কাজ চলছে, কাপড় চোপড় সব একটা একটা করে জন্মদিনের পোশাকে ঢেকে দিল আমাকে। তারপরে স্ট্রবেরিগুলো ওর মতো করে খুবই মজা করে খাচ্ছিল, আর হাতের কাজ তো চলছেই। এভাবেই পুরো শরীরেই মুখের কাজ চলে গেল ছোট্ট নদীতে। নদীতে যে মুখটা বাজিয়ে দিয়ে জলগুলো নিজের মতো করে সব চুষে নিল। এমনভাবে চুষছিল যে আমি আরও পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর ওর পানির পাইপটা আমার নদীতে দিয়ে দিল। দেওয়ার পরও পানির পাইপ এত জোরে স্টার্ট করছে যে ওই স্পিড আমার জীবনে আর কখনোই আমি পাইনি। আমি খুবই ওর পানির স্বাদ নিতে থাকলাম। ওই পাইপে যে এত স্বাদ, এত খুশি, এত মজা, এত আনন্দ, সত্যি আমি না বুঝলে, মানে ও যদি আমার কাছে না আসতো আমি এটা বুঝতেই পারতাম না। তারপর একে একে 4 বার আমরা একই কাজ করি। করার পরে ও অনেক খুশি ছিল, আমি অনেক খুশি। আমি ওর দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়েছি, এত ক্ষুধার্ত ছিলাম আমি আর ও আমারটা। খুবই সুন্দর করে দুজন খেলেছি। তারপর থেকে প্রতিদিনই আমার সমস্ত নিঃসঙ্গতা, সমস্ত কষ্ট ও মেটাতো, আর আমি নিজেকে বিলিয়ে দিয়েছি ওর মাঝে। তারপরে সব কিছু জানাজানি হয়ে গেল। জানাজানি হওয়ার পর বিষয়টা নিয়ে হৃদয় ওর বাবা মার সাথে কথা বলে, মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে। তারপরে রীতিমতো ওর বড় ভাইয়ের সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়। তারপরে হৃদয় আমাকে আবার বিয়ে করে নেয়। আর হৃদয় আমাকে বিয়ে করার পরে, বিয়ের আগে তো আমার একাকিত্ব
সঙ্গ দিত সবসময়, এখনও ও আমার একাকিত্বর সঙ্গ দিচ্ছে। কখনো আমাকে বুঝতেই দেয়নি কষ্ট কাকে বলে। সত্যি আমি অনেক 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 ভালো আছি হৃদয়ের সঙ্গে। তো গল্পটা কেন শেয়ার করলাম জানো? আমি কিন্তু অন্যায় করতে চাইনি বা কোনো অপরাধ করতে চাইনি। আমি কিন্তু কখনোই আমার স্বামীকে ঠকাবো বা তার বিরুদ্ধে যেয়ে কিছু করব, তার আমানতের খেয়ানত করব, এ ধরনের চিন্তাভাবনা জীবনেও আমার মাথায় আসেনি। কল্পনার অতীত ছিল। আর আমি সেটা জীবনে কখনো করতাম না। দেখো, বিয়ের পরে, বিয়ে আজ 3.5 বছর হয়ে গেছে, আমার স্বামী আমাকে ছুঁয়েও দেখে নাই। কাজে এটা সবারই মনে হবে কিছু না কিছু আছে। আচ্ছা, বাবা মার মন রাখতে যেয়ে কেন একটা মেয়েকে বলির পাঁঠা হতে হবে বলো তো? আচ্ছা, হৃদয় না হয় ভালো ছিল, কিন্তু অন্য কেউ হলে তো আমাকে ভোগ করে ছেড়ে দিত, আমাকে বিয়ে করে সংসার করতো না। সবাই তো আর এক মন মানসিকতার হয় না। তাই সবাই, মানে সবার প্রতি আমার করজোড় অনুরোধ থাকবে, বাবা মার মন রাখতে যেয়ে অন্য একটা মেয়ের জীবন যেন কেউ নষ্ট না করে। এই জন্যই শেয়ার করা। তো সবাই ভালো থেকো।